কঠোর থেকে কঠোর আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, এটুকু জানিয়ে আবার মাননীয় চেয়ারম্যানকে স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, উনি বিস্তারিত ওনার আলোচনা এখানে রেখেছেন, কিন্তু এই আলোচনার মধ্যে আমাদের সরকারি পর্যায়ে এটা কিন্তু শুধু রাজ্যের বিষয় না, কিন্তু এটা আমাদের দেশের বিষয় এবং আমাদের এমএচএর থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এই বিষয়ে একই দিশে আমরা কাজ করছি, আমরাও কিন্তু সেইভাবে কাজ করছি। আমি চেষ্টা করেছি আমার মানে বিষয়টা আপনাদের সামনে রাখার, আপনার সামনে রাখার। আপনি আপনার কথা বলেছেন, ঠিক আছে, এটা আপনার বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো উঠে, আমি বারবার বলছি প্রতি 14 ডেজ অন্তর অন্তর আমি এই পেপার কাটিংগুলো আমি সমস্ত ডিএম এবং এসপিদের আমি পাঠাই এবং 14 দিন পর পর আমি ভার্চুয়াল কনফারেন্স আমি ওনাদের সাথে কথা বলি। এই যে নিউজটা এলো, এটা এরকম না হঠাৎ করে যে এই নিউজটা এলো এটার উত্তরটা দাও, আগেই পাঠিয়ে দিই বিফোর হ্যান্ড। তারা সেভাবে রাখে, অনেক সময় বলে তারা এনকোয়ারি আগেই করে না, নেওয়ার পর অনেক সময় বলে হ্যাঁ ঠিকই আছে আমরা এই মুখে অ্যারেস্ট করেছি, অনেক সময় বলে যে না এটা ঠিক না, তাহলে পরিজনের নাম দিয়েছেন কিনা। তো হ্যাঁ পরিজনের নাম দিয়েছে, আগেই ব্যবস্থাই ছিল না, তো নিউজ পেপারে পরিজনের নাম ওনারা দেন। এবং আমি এটাও বলেছি পরিজনের নাম দেওয়ার পর পরিজনের নাম ছেপেছে কিনা সেটাও আমাকে জানাতে হবে নেক্সট টাইম। তো আমাদের তরফ থেকে আমাদের যে অ্যাট বেস্ট যা যা করার সরকার হিসাবে, আপনি চিঠি আমার কাছে পাঠিয়েছেন, সেই চিঠি আমি পেয়েছি এবং সেটার প্রাপ্তিও আপনি বলেছেন, স্বীকার করেছেন। তো এগুলো তো কেন্দ্র এবং রাজ্য আমরা সবাই মিলে আমাদের দেশের নিরাপত্তার কারণে যা যা ডিসিশন কেন্দ্রের থেকে নিচ্ছে, আর আমাদের এখান থেকে যা যা করণীয় আমরা সেটা করছি। আপনি এখানে স্টেট ডিটেনশন সেন্টারের কথা বলেছেন। আমাদের এখন অবধি আমাদের নরসিংগড়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে একটা স্টেট ডিটেনশন সেন্টার আছে, সেখানে মাত্র 50 জন মতো থাকার ব্যবস্থা আছে। যে কারণে আমরা কিন্তু খুব ভয়ে ছিলাম যখন এই মানে ওখানকার যিনি প্রধানমন্ত্রী যবে চলে যাচ্ছিলেন এবং বাংলাদেশের যে বিষয়, আমরা কিন্তু খুব ভয়ে যে এখানে যদি প্রচুর পরিমাণে লোক আসে, আমরা তো ডিটেনশন সেন্টার নিয়ে অনেক কিন্তু কন্ট্রোভার্সি নিউজ পেপার আমরা দেখতাম, আসামেও আপনি আসামের কথা বললেন, আসামে প্রচুর ডিটেনশন সেন্টার নিয়ে খুব হইচই, আমরাও খুব চিন্তায় ছিলাম। তারপরও এখানে মাত্র 50 জন মতো লোক থাকতে পারে। সেই জায়গায় এখন এই যে 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত 95 জন সেখানে আছে। 50 জনের থাকতো 95 জন, 95 জন আছে। এর মধ্যে 88 জন বাংলাদেশি, আর 4 জন নাইজেরিয়ান, আর 2 জন আফ্রিকান, আর 1 জন ফরাসি। এই ডিটেনশন সেন্টার আছে। বাকি আপনি যেটা বললেন, আপনার কাছে যে খবর যে এতগুলো লোক বিভিন্ন জায়গার থেকে, আমার থেকেও আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, তো এতগুলো লোক এখান থেকে যেহেতু ওখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমি ওই মেসেজটাই আমি বলছিলাম যে ওখানের মধ্যে এই মেসেজটা গেছে যে এখানে ইট ইজ নট এ সেফ প্লেস নাও ইন্ডিয়া। ত্রিপুরার মাধ্যমে যাওয়াটা এখন অসুবিধা, যে কারণে ভিতরে আসার যে ব্যবস্থাটা অনেকটা কম। এবং আমি সেই কারণে আমি আপনাকে বলছি যে আমাদের এখানে যে আপনার অনুপ্রবেশের সংখ্যাটা, আমি তো ডাটা দিয়েই কথা বলতে পারবো, আমি তো আর ফিল্ডে গিয়ে দাঁড়াতে পারবো না। এবং আপনি নিউজ পেপারে বলেছেন, নিউজ পেপারের বিষয়ে আমি বারবার জিজ্ঞেস করি। এখন আপনার কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্য নিয়েও আমি যেখানে ডিএমদের কাছে পাঠাই, সেখান থেকে যখন রিপোর্ট আসে, আমি আগেও বলেছি উই আর ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট ইট, যে কোনো জায়গায় যদি দেখা যায় আধার কার্ড তৈরি করে ফেলেছে। আমি কয়েক জায়গায় এইভাবে আমি ফোন করেছি, আমার কাছে অনেক সোর্স আছে, আসে মানুষ। এবং আপনার ভালো, আমি খুব আপনাকে ধন্যবাদ দেব যদি এরকম হয় এবং প্রপার যদি হয়, আমরা সবাই মিলে আমরা বিষয়টা আমরা করতে পারি। এর মধ্যে আমি তো আগেই বলেছি আমি আর ভেরি সিরিয়াস যে কোনো অবস্থায় যাতে অনুপ্রবেশ না হয়, তার জন্য এই সরকার মানে এই বিষয়টা খুব দৃঢ়তার সাথে দেখবে, এতটুকু আমি বলতে পারি। ধন্যবাদ। আপনার
মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি দিলেন একটু দু একটা, এই হাউসে আমি আগেও ছিলাম, এখানে কয়েকটা মাননীয় সদস্য খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা তুলেছেন, যে এবং অনেকগুলি ঠিক, কিন্তু 1971 মার্চ সেন্ট্রাল গভর্নমেন্ট সার্কুলার, ওই সময় 1970 ওয়ার হয়েছিল। যারা নতুন না জানতে পারে পুরানরা জানে। অনেক লোক চলে এসেছিল, ত্রিপুরার যত লোক এর থেকে সামান্য বেশি এসেছিল, সব কিন্তু যায়নি, একটা অংশ রয়ে গেছিল। কেন রইল কি না হদিশ ওই আমলে হয়নি। দেন 74, দেন 75, বারবার চিহ্নিত করার কথা বলছে, বারবার চিহ্নিত করার বলছে, বারবার চিহ্নিত করার বলছে। একটু আগে আপনিও বলেছেন 1,48,000-এর মতো ভুয়া ভোটার, অসম্ভব কিছু না, যদি আমি ইলেকশন কমিশনের তারা জানে। এই ইনার লাইন পারমিটের প্রশ্ন উঠেছিল, বামফ্রন্টের নির্বাচনী ইস্তাহার হয়েছিল, এই বইগুলো নিয়ে আসতাম, বলছেন না এটা বলেছিলাম, আসলে এখন সে পরিস্থিতি না। তারা বলছিল দিদেন চিফ মিনিস্টার বারবার বলছে আইন ডিভিশন করো, আইন ডিভিশন করো, আইন ডিভিশন করো, করেনি। ওই যে বীজ বৃক্ষ, ওই বীজ বৃক্ষ কিন্তু ধীরে 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 ময়ূরূপ আকার ধারণ করেছে। এবং আপনারা জানেন বর্তমান ইলেকশন কমিশন SIR বিরোধীরা বিরোধিতা করছে। আপনি বলছেন যে নাম আছে কেন, অস্বাভাবিক কিছু না, এবং আছে, আমি তথ্য দিয়ে না বলতে পারি, কিন্তু আমি আছে। এই যে এই জিনিসগুলি করার জন্যই ইলেকশন কমিশন SIR ঘোষণা করেছে বিহারে। বিরোধীরা একদম মানে রোহিঙ্গা থাকুক, যাই থাকুক থাকুক, ভোটার লিস্টে যা উঠেছে উঠেছে। এরপরে সুপ্রিম কোর্টে গেছে বিরোধীরা, যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলছে সিস্টেমের মধ্যে আমি কিছু বলবো না, কিন্তু সিস্টেমে যদি কিছু রং দেখি তাহলে আমি ইন্টারফেয়ার করব। এটা আমাদের রাজ্য না, বহুত রাজ্য রয়েছে, বিরাট সংখ্যক অনুপ্রবেশকারী আছে, এটা শিখ, এবং এটা আমাদের দেশের জন্য খতরনাক, এর মধ্যে সন্দেহ নেই। সেই জন্যই, এবং এই যে জিনিসটা 1971 পরে কারা সরকারে ছিল, 70 পরে, 78 পরে কারা ছিল, এই হাউসে বহুবার বলেছে অনুপ্রবেশকারী একটা ডিটেনশন ক্যাম্প করেনি, একটা স্পেসিফিক কাগজ অ্যাডমিট করেছিল ডিটেনশন ক্যাম্প করবে, কেন করলো না? ওই যে আজকে ওই আধার কার্ড হয়ে গেছে, এখন আধার কার্ড ওই রেশন কার্ড করে নিয়েছে, সবকিছু করেছে, কারণ ভোটটা তাদের দিতে হবে। এ বারবার যে ভোটে জিতেছে, এমনি এমনি জিতেনি। তো এটা খুব সেন্সিটিভ ইস্যু। আর রাখেন আমার কথা, আমার বক্তব্য শেষ, আপনি দাঁড়ান, কোন আমি যেটা বলিনি আপনি বলুন, কোন আপত্তি নেই, সব জায়গায় হবে। এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঠিক বলেছেন, এখন কত 4,000-এর মতো বোধহয় রিটার্ন করেছে, কিন্তু এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই নিশ্চয়ই স্পেসিফিক বলেছে। তবু আমি বলবো যে আরো গুরুত্বভাবে দেখা উচিত, কারণ এখন এবং কালকে কলকাতার থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, বারবার যে প্রাইম মিনিস্টার আসছে এখানে নর্থ ইস্টে, এটা কি চিটাগাংয়ে কোনো ব্যাপারটা পায়? এখন কেন তারা নাই আজকে স্টেশন আমি জানি না। CIA প্রচুর টাকা দিচ্ছে ডিস্টেবিলাইজ করার জন্য, কারা কোথায় গেছে আই ডোন্ট নো। সারা দেশ এই প্রশ্ন উঠছে, এখন প্রচুর টাকা দেবে, কারণ এখন অর্থনীতিতে এমন জায়গায় চলে গেছে ইন্ডিয়া, এবং GST একটু করে বলবে ওরা, এই জায়গায় রয়েছে। কিন্তু চিহ্নিত করা দরকার, এবং রাজ্য সরকার বলছে এটা স্পেসিফিক, মুখ্যমন্ত্রী এরকম দৃঢ়স্বরে
আগত মানিক সরকার ছিল না, দিবসরে কোনোদিন বলেনি অনির্বাণ বাবু এই হাউসে ছিলেন, কোনোদিন বলেনি। বলছে এই যে তথ্য দিয়েছেন এটা মাননীয় সদস্য বলেছেন, এটাকে কড়াভাবে মোকাবেলা করা উচিত, কারণ নতুবা আমাদের রাজ্য এবং সাথে সাথে দেশ বিপন্ন হবে। এটা আমি আপনাদের অবগতির জন্য জানালাম। মাননীয় মন্ত্রী কিছু বলতে মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা যে বিষয়টা উত্থাপন করেছেন অত্যন্ত সিগনিফিকেন্ট, আমি এটার সাথে অনেকটাই সমর্থন করছি। মাননীয় মুখ্যমন্ত্রীজিও খুব সুন্দর উত্তর দিয়েছেন এবং এটাও তো ঠিক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে কাজ হচ্ছে এবং প্রচুর লোক ধরাও পড়ছে। তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা জিনিস জানতে চাই, তিনি জানাবেন কি আমাদের এই হাউসকে, ভারত সরকার কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করেছে এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বিশেষ করে ধর্মীয় নির্যাতনে বাংলাদেশ থেকে যারা ভারতে এসছে 2014 পর্যন্ত অনেকে বলা হয়েছে যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার জানার থাকবে বা নিশ্চয়ই তিনি যদি বলেন পরবর্তী সময়ে, যে আমি এক সময় একদিন খোঁজ নিয়েছিলাম ডিএম সাহেবের কাছ থেকে, তিনি বলছেন যে এখন পর্যন্ত আমাদের কাছে সেই রকমের কোনো ইনস্ট্রাকশন নেই যে তাদেরকে দিতে হবে বা এরকম কোনো গাইডলাইন আসে। তো এটাকে লাগু করা হবে কিনা বা কি বিষয়, যদি এটা বিষয়টাকে অবগত করেন। ধন্যবাদ। Honorable Chairman, sir, matter is very sensitive. আমাদের মাননীয় সদস্য রঞ্জিত বাবু যে ব্যাখ্যাটা দিয়েছেন এটা একেবারে আই থিঙ্ক নো ওয়ান উইল ডিনাই দ্যাট ফ্যাক্ট। মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু সরকারের যে সদিচ্ছা, সরকার যে সম্পূর্ণভাবে সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার এটা উনি বুঝিয়ে বলেছেন। কিন্তু রঞ্জিত বাবুর আলোচনায় একটা জিনিস খুব স্পষ্ট, আমি এই হাউসে বসে এটা শুনলাম, যে রিফিউজি এন্ড ইলিগাল মাইগ্রেন্ট দিজ আর টু ডিফারেন্ট ইস্যুস। এবং রঞ্জিত বাবুর বক্তব্য হচ্ছে ইলিগাল মাইগ্রেন্টস। এবং আরেকটা বিষয় উনি যেটা বলতে চেষ্টা করেছেন, সিন্স এডিসি ইজ নট coming within the purview of Citizenship Amendment Bill বা Citizenship Amendment Act, তাহলে ওইখানে যে অনুপ্রবেশটা হচ্ছে অন্তত এই বিষয়ে যেন রাজ্য সরকার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে কারা এডিসিতে আছে, কারণ কোনোভাবেই কিন্তু ইলিগাল মাইগ্রেন্টস বা অন্য কোনো প্রবেশকারী সেখানে থাকতে পারে না। ইভেন 2024 সাল পর্যন্ত যে ডেডলাইনটা দিয়েছে কেন্দ্রীয় সরকার, ইফ এনিবডি অ্যাপ্লাইজ, নিজেকে যদি স্বীকার করে হ্যাঁ আমি ভারতবর্ষে প্রবেশ করেছি, আমি এই দেশে থাকতে চাই, রঞ্জিত দেববর্মা অলসো ক্যানট স্টপ, আই ক্যানট স্টপ, শ্রী রতনলাল নাথ অলসো ক্যানট স্টপ। কিন্তু এডিসির ক্ষেত্রে এই নিয়মটা আলাদা। উনি যেটা বলেছেন, যেটা টাস্ক ফোর্স হোক, এই টাস্ক ফোর্সে কেন জনপ্রতিনিধিরা থাকবেন, কেন রিভিউ হবে না? ইফ দ্যাট হ্যাপেন্স, ওনার যে বক্তব্য যে জায়গাটাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা ভূমিপুত্র এখানে যারা বসবাস করছেন তাদের রক্ষার্থে যে একটা এডিসি হলো, এই এডিসি সুরক্ষিত থাকবে। আই থিঙ্ক আই লাইক দ্যাট পয়েন্ট ভেরি মাচ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন যে এই টাস্ক ফোর্সকে কিভাবে সংশোধন করে জনপ্রতিনিধিরা কিভাবে সেখানে অংশগ্রহণ করতে পারে, এটাই ছিল স্ট্রেংথেন করা, এটাই ছিল কিন্তু ওনার আজকের হাউসে। এটা অনেকের কাছে মনে হতে পারে আর রঞ্জিত বাবু এটি কি বলছেন, রঞ্জিত বাবু যেটা বলছেন এটি কিন্তু আজকের ফরিয়াদ বলেছে, রঞ্জিত বাবু যেটা বলেছেন সেন্দন পত্রিকা অলরেডি বলে দিয়েছে। তো ওইটাকেই রঞ্জিত বাবু সমস্ত তথ্য এনে কিন্তু এই ঘটনাটা এখানে উত্থাপন করেছেন। আই এম শিওর Honorable CM will definitely look into this matter. Thank you. Honorable Chairman, sir, আজকে আমাদের মাননীয় বিধায়ক
যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের কলিং অ্যাটেনশনে এনেছেন সেটা উনি বলছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং বাকি অন্যান্য মন্ত্রীরাও এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারেই আলোচনা হচ্ছে। আমিও শর্ট করেই বলছি, গত 15 অগস্ট 2025 আমাদের ভারতের অনারেবল প্রাইম মিনিস্টার যেই বক্তব্য রেখেছিলেন সেটা আমি এই হাউসে একটু তুলে ধরতে চাই। তিনি বলেছেন, to warn the people of a premeditated conspiracy to change the country demography through illegal infiltration, and said no nation can tolerate introducers as announced a high-power demography mission to tackle the problem. তিনি এটাও বলেছেন যে I wish to warn the country about a concern that in emerging a crisis as a part of premeditated conspiracy, the country demography is changed. এটা বারবার উনি বলেছেন। এবং আমাদের যে ন্যাশনাল যে ক্রাইসিস এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেটা আমাদের বিধায়ক উনি যে সাপোর্টিং ডকুমেন্টস এনে এখানে প্রডিউস করেছেন এগুলা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট বলে আমি মনে করি। এবং এরপরে যে স্পেশাল টাস্ক ফোর্স অথবা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য এবং যে যে স্টেপগুলি গভর্নমেন্ট থেকে আমাদের নেওয়া হয়েছে, তারপরেও কিভাবে এত ইলিগেল মাইগ্রেন্টস প্রবেশ করছে এবং তারা কি বিএসএফ এর বর্ডার টপকে অথবা নিচে উপরে যেখান দিয়ে আসে কিভাবে ওরা আসতে পেরেছে। যেহেতু এখানে স্পেশাল টাস্ক ফোর্স আমাদের হোম ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল লেভেলের হোম ডিপার্টমেন্ট আছেন, ত্রিপুরা রাজ্যের হোম ডিপার্টমেন্ট আছেন, যেভাবে অনুপ্রবেশ এখনো যে চলছে সেটাই প্রমাণ যে আমাদের পত্র পত্রিকায় ডেইলি আমরা দেখতে পাচ্ছি। এটাই আমার জানার ইচ্ছা যে এত অনুপ্রবেশ এখনো যে কন্টিনিউয়াস চলছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে অনুপ্রবেশ প্রত্যেক দিন হচ্ছে। আমি জানি ডিবি ক্রনিকলস একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল, ওখানে ওপেনলি দেখাচ্ছে কারা ইলিগেল ভাবে ত্রিপুরা রাজ্যে ঢুকছে এবং অন্যান্য রাজ্যে এখান থেকে চলে যাচ্ছে। তারপরেও এখানে আমরা কন্টিনিউয়াস যে প্রসেস এটাই দেখছি। তাহলে এত স্টেপ নেওয়ার পরেও, এত অ্যাডমিনিস্ট্রেটিভ শক্ত হওয়ার পরেও কিভাবে ওরা অনুপ্রবেশ হচ্ছে সেটা আমি মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে আমাদের হোম মিনিস্টার সাহেবের কাছ থেকে শুনতেছি। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন? আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মাননীয় চেয়ারম্যান যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেখানে বলা হয়েছে দিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট শ্যাল নট অ্যাপ্লাই টু দি 6 শিডিউল এরিয়াস। আমরা যেমন রাজ্যে 1971 যে ভোটার লিস্ট এখন আমরা সেটা প্রিজার্ভ করছি, রাজ্য সরকারের কাছেও আছে, টিটিআইডিসি অথরিটির কাছেও আছে। কেন রাখা হয়েছে এই পার্টিকুলার ইলেকটোরাল রোল অফ 1971?
এটা রাখা হয়েছে এই কারণে যে যখন ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হবে সেইখানে তার বাবার নাম বা দাদুর নাম আছে কিনা, যদি থাকে তখনই কিন্তু ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হয়ে থাকে। এটাই স্টেট গভর্নমেন্ট এখনো চলছে বলে আমি মনে করি, টিটিএডিসিও তো তাই চলছে। এখন প্রশ্ন হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 shall not apply to the 6 scheduled areas. যদিও বলা হয়েছে, একটা মিটিংয়ে আমিও ছিলাম কুমুলুঙ্গে, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেক্টর, সেন্সার অপারেশনের ডাইরেক্টর ছিলেন, যিনি অথরাইজড signatory for granting the citizenship after before 31st December 2014 যারা আসবেন, যেটা আমি আর ডিটেলস বলবো না। তো এই ক্ষেত্রে যদি আমাদের স্টেটে বা আমাদের স্টেটের মাধ্যমে এই আইনের অধীনে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেই লিস্টটা স্টেট গভর্নমেন্টের কাছে এবং এডিসির কাছে দেওয়া হবে কিনা, না হলে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 shall not apply to the 6 scheduled areas, এটা কিন্তু মানে কি বলবো এটাকে, এইটা কিন্তু মানে প্রযোজ্য হবে না বলে মানে শুধুমাত্র লেখা থাকবে, কিন্তু ওই লিস্ট যদি না থাকে তাইলে কিন্তু সেই শ্যাল নট অ্যাপ্লাই কথাটা কিন্তু অর্থ থাকবে না। এটাই আমার বলার। অনারেবল চেয়ারম্যান, সময়টা পেলাম, খুব ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার যা মনে হয় যে আমাদের ইলিগাল মাইগ্রেন্টস এই ব্যাপারে কথা হচ্ছে, আমার মনে হয় এখানে আমাদের সবাই সিনিয়ররা আছেন, ইলিগাল মাইগ্রেন্টসটা এটা আজকের বিষয় না, এটা ফ্রম দ্য বিগিনিং লাইক দিস আফটার দ্য 71। তো 71-এর পরের ইস্যুটা এটা গত 2 বছর 3 বছর ইস্যু না। এই রাজ্যতে ডাটা বেস সবগুলা পপুলেশন রেশিও আছে, এটা আপনারা সবাই জানেন ইতিহাস। কিন্তু ইলিগেল মাইগ্রেন্টস বা বেআইনি অনুপ্রবেশ, ত্রিপুরা রাজ্য হচ্ছে ছোট রাজ্য, এখানে অনুপ্রবেশের কারণে এখন যারা ত্রিপুরাবাসী এবং ইন্ডিয়ান তাদের কিন্তু অনেক বেকারের সমস্যা বাড়ছে, সবগুলা ত্রিপুরা রাজ্যতে প্রবলেম হয়েছে। তো এখানে একটা বিরাট আমাদের গ্যাপ আছে, যে অনেক মানুষের মনের মধ্যে অনেক কনফিউশন আছে, যে অনেক সময় এটাকে নিয়ে অনেক কিছু হয়। ইলিগাল মাইগ্রেন্টসের কথা উঠলে অনেক সময় কমিউনাল ফিলিং হয়, কেউ না কেউ কারোর প্রতি অনেক আঘাত আছে। কিন্তু অ্যাকচুয়ালি ইলিগাল মাইগ্রেন্ট শুধু এটা পাহাড়ি বাঙালি ইস্যু না, ইলিগাল মাইগ্রেন্টস পাহাড়িদেরও হতে পারে, মুসলিমদেরও হতে পারে, হিন্দুদেরও হতে পারে, কিন্তু অনেক সময় এটা নিয়ে কনফিউশন মানুষের কাছে আছে। আমিও বলতে চাই, কিছুদিন আগে যে সময় যে 19 তারিখ মে যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন আসার পরে ত্রিপুরা যে অনেক কিছু মুভমেন্ট হয়েছে, অনেক কিছু ডেপুটেশন হয়েছে। দেওয়ার সময় আমরা কিন্তু ডিএম এর কাছে আমরা অনেক ডেপুটেশন হয়েছে, কিন্তু কোনো স্পেশাল টাস্ক করে কথাও নেই, সেখানে ডিটেনশন কেমন কথা নেই। আমরা অনেক ডিএমকে জিজ্ঞাসাও করেছি, কিন্তু কোনো জায়গায় এরকম খুঁজে পেলাম না। আমরা আমাদের রঞ্জিতা আপনাকে বলেছে যে আজকে আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি কি বলতে চেয়েছেন, অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে ত্রিপুরা রাজ্যতে একটা সোশ্যাল মিডিয়াতে বিরাট একটা ভাইরাল হয়েছে,
যে এই ইলিগেল মাইগ্রেন্টসকে নিয়ে একটা কিছু মানে অনেক কিছু কমিউনাল মতো একটা হয়ে গেছে, যে যেমন ত্রিপুরা মালিক, আগরতলার মালিককে, তেলামুরার মালিককে, বিশালগড়ের মালিককে, এটা কিন্তু বেসড অন ইলিগেল ইমাইগ্রেন্টস। এটাকে নিয়ে কিন্তু হয়েছে, মানুষের মধ্যে কনফিউশন আছে। এটা যখন আমাদের মহারাজা প্রদীপ কিশোর মানিক্য বাহাদুর কোন একটা অনুষ্ঠানে দিল্লিতে ত্রিপুরা আগরতলার মালিককে আমি যখন বলেছেন, তখন থেকে আমাদের যারা বন্ধুরা আছে, এখন বড় নেতা আছে, ওখানে আজকে নেই, ওরাও কমেন্ট করেছে ইদা অসাংবিধানিক, ইদা এখন গণতন্ত্র ঠিকই আছে। যে সময় আগরতলা শহরে লাঠি লাঠা নিয়ে যখন আগরতলার মালিককে যখন এই স্লোগান হয়েছে, তখন কিন্তু কোন একজন কথাও, কিন্তু কোন একজন নেতাও কিন্তু কোন স্টেটমেন্ট দেয়নি। এরকম একটা issue হচ্ছে, প্লিজ প্রাসঙ্গিক বলুন, প্রাসঙ্গিক বলুন, খুব শর্ট করুন, সময় কিন্তু নেই, রাত হয়ে গেছে। কনফিউশন, একটা মানুষের কাছে একটা কনফিউশন, এই কনফিউশন কিন্তু আজকের কথা নয়, কিন্তু ফ্রম দা যে সময় 1971-এর পরে যে বামফ্রন্টরা সরকারে ছিলেন, তখন থেকে এই ইলিগেল ইমাইগ্রেন্টসে কিন্তু কোনো কিছু তারা করেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাতে চাই। উনি আজকে এই ইলিগেল ইমাইগ্রেন্টসকে প্রতিরোধ করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন, তার জন্য উনি তথ্য দিতে পেরেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু ত্রিপুরা যে ইতিহাস, এটাও আমাদের চিন্তা রাখতে হবে, এটাও আমরা জানতে হবে যে আজকে থেকে 1949 সনে 15 অক্টোবরে যদি আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবী উনি যদি এক মাঝের এগ্রিমেন্ট না করতো ভারতের সঙ্গে, তাহলে আজকে ত্রিপুরা যে পাকিস্তান যেতে হবে। এটা কিন্তু আমাদের থাকতে হবে ইতিহাস, আমাদের মনে রাখতে হবে ইতিহাসটা। কিন্তু আজকে আমি দেখেছিলাম আমাদের বড় নেতা একজন আছে, উনি যেভাবে কথা বলেছেন, এটা ঠিক আছে, বা এখন ত্রিপুরা রাজ্য গণতন্ত্রের মধ্যে আছে, মাত্র আমরা করেছি, তারপরে গণতন্ত্রের মধ্যে এসে আমাদের একজন অপোজিশন লিডার উনিও বলেছেন এটা নাকি বলে অসাংবিধানিক। কেন অসাংবিধানিক হবে? ওনার যত পূর্বপুরুষ উনি যদি সাইন করেছেন, ওনারই মালিক যদি বলেন এই অর্থ ইদা না যে আমি ইলেকট্রিক বিল দেবো, সেগুলা আসার কথা না। তো আমি কেন বলছি, অ্যাকচুয়ালি এটা মানুষের মধ্যে যে একটা বিভ্রান্ত, একটা আমাদের মাঝে কনফিউশন যে ইলিগেল ইমাইগ্রেন্টসটা কি, এটাকে অ্যাকচুয়ালি আমি বলতে চাই। এবং আগামী দিনে এই ইলিগেল ইমাইগ্রেন্টসটা আমাদেরকে সবাই মিলে আটকাতে হবে। এটা শুধু এটা আমাদের ইস্যু না, শুধু ত্রিপুরা ইস্যু না, শুধু কারো ইস্যু না, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের বাসীর জন্য, মঙ্গলের জন্য আমরা সবাইকে এটা ঠিক আছে, রাখতে হবে। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? আরে আর কত বলবেন বলুন, অনেকেই তো বলেছেন এই ব্যাপারে। আগে কিছু বাকি আছে নাকি? একই কথা বলবেন তো শুধু। মাননীয় চেয়ারম্যান সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা উনি আজকে যে বিষয়বস্তু এনেছেন, ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু, সেটা আমি মনে করি সেটা শুধু ত্রিপুরার ইস্যু না, সেটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, আমাদের সকলের একটা ইন ফিউচারের একটা প্রশ্নবোধক। এবং দেশের আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী উনিও বিগত মাসে বিভিন্ন রাজ্যে উনি যখন বিভিন্ন সরকারি অনুষ্ঠান বা পলিটিক্যালি প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে ওনার মাধ্যমে ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা নিয়ে খুব সিরিয়াস দেশের প্রধানমন্ত্রী। এবং বর্তমান সময়ে আমাদের রাজ্যের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়টা অত্যন্ত আমাদের রাজ্যের সরকার খুব গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খুব সিরিয়াস নিয়ে।
আজকে এই যে আমাদের লিগ্যাল ইমাইগ্রেন্ট ইস্যু, সেটা আমাদের ত্রিপুরা 2টি আঞ্চলিক রাজনীতি দল আমরাও গত 1 মাসের আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনারা যখন মিটিং ডেকেছে আমাদেরকে, সে জায়গাতেও আমাদের অপিনিয়ন রাখা হয়েছে। ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা আমাদের রাজ্যের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনের জন্য। শুধু বিভিন্ন আমাদের সদস্যরা আজকে এই আলোচনাতে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন অপিনিয়ন রেখেছেন। এই ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা আগামী দিনের জন্য আমাদের যারা রাজনৈতিক দল যারা আছেন, আমাদের মধ্যেও সেটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এবং বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা দেখছি যে আগামী দিনে আমাদের যারা এভরি পলিটিক্যাল পার্টি যারা নেতৃত্বরা আছেন, আগামী দিনের জন্য সেটা রাজনৈতিক বিভিন্নভাবে মানুষের কাজ করার ক্ষেত্রে সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এবং সেটাকে অত্যন্ত আমাদের অপিনিয়ন বা আমাদের দলের অপিনিয়ন হচ্ছে, যেহেতু আমাদের রাজ্য সরকার সেই বিষয়বস্তুগুলি যেহেতু ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটাকে আরো কিভাবে মজবুত, যাতে কপারেশনের মাধ্যমে যে আমাদের প্রপোজাল আমরা শুনেছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে আমাদের মজবুত বা স্মুথলি ভাবে সেটাকে মনিটরিং করা যায়। এবং আরেকটা বিষয়, যেহেতু আমাদের ভারত সরকার পার্লামেন্টারির মাধ্যমে সেটা ভারত সরকারের একটা আইন সেটা পাস করা হয়েছে, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিটিজেনশিপ নর্থ ইস্টের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের আইন লাগু করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের ত্রিপুরার জন্যও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা এক্সেপ্ট আমাদের 6 শিডিউল এরিয়ার মধ্যে সেটা লাগু হবে না, সেটা একটা রুলস এবং আইনের মধ্যে রাখা হয়েছে। তো বর্তমান সময়ে আমরা সেটা আমাদের একটা ধারণা যে আমাদের 6 শিডিউল এরিয়ার মধ্যে যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা যাতে এফেক্ট না হয়, তার ক্ষেত্রে কিভাবে আমাদের রাজ্য সরকার সেটাকে কিভাবে সাধারণ মানুষের প্রতি সেটাকে কিভাবে আগামী দিনে সেটা মানুষের কাছে তুলে ধরা যায়, তার ক্ষেত্রে অবশ্যই দেখা দরকার। কারণ ইলিগাল ইমাইগ্রেন্ট সেটা শুধু আমরা জানি ইলিগাল ইমাইগ্রেন্ট সেটা কোনো জাতিও না, সেটা কোনো ধর্মও না, সেটা কোনো সেপারেটলি ভাবে সেটাকে আমরা কোনোদিনে বলি না। কিন্তু বর্তমান সময়ে সেটা এমনভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে একটা কমিউনিয়াল একটা সেন্টিমেন্ট, কমিউনিয়াল ইস্যু বা একটা নির্দিষ্ট পার্টিকুলার কমিউনিটিকে ইন্ডিকেট করছে বা একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা রিলিজিয়ান্সকে ইন্ডিকেট করছে, সেভাবে বিভিন্নভাবে একটা ডিফিনেশন যাচ্ছে। তো সেটাই এই রাজ্যে আমাদের ইলিগাল ইমাইগ্রেন্টের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে আগামী আমাদের যারা নিউ জেনারেশন আছে তাদেরকে আমরা কিভাবে সেফ গার্ড করা যায়, আমাদের প্রত্যেকটা যারা আমাদের রাজ্যে যারা সিটিজেন আছেন আমাদের সেটা কর্তব্য। এবং আমাদের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন আমাদের সেটা কর্তব্য। এবং যারা বিভিন্নভাবে আমাদের যারা অফিসিয়াল থেকে শুরু করে, পলিটিক্যাল থেকে শুরু করে বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, সবাই আমাদের কর্তব্য যে আমাদের এই ত্রিপুরা কিভাবে আমরা ইলিগাল ইমাইগ্রেন্টের হাত থেকে কিভাবে আমরা সেফটি করা যায় আগামী যে নিউ জেনারেশন, তার ক্ষেত্রে আমরা অবশ্যই এভরি সেকশন থেকে আমরা সবাই কোঅপারেশন করে যদি এই ইলিগাল ইমাইগ্রেন্টের এগেইনস্টে যদি আমরা সিরিয়াসলি ভাবে যদি আমরা ইনিশিয়েটিভ নেই, তাহলে অবশ্যই আমাদের ইন ফিউচার ত্রিপুরা সিটিজেনদের জন্য এটা সেফগার্ড থাকবে। পলিটিক্যালের ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, কমিউনিটির ক্ষেত্রে হোক বা রিলিজিয়নের ক্ষেত্রে হোক, এই সেটাকে আমরা আগামী দিনে যাতে এনশিওর করা যায় সিটিজেন্স অফ আমাদের স্টেটের বা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আমাদের এনশিওর থাকতে হবে, এনশিওর করতে হবে। এবং আমাদের স্টেটের যারা সিটিজেন আছেন আমরা সবাই এনশিওর থাকতে হবে। কারণ ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা অত্যন্ত একটা ভয়ঙ্কর, আপনার জমিনও কেড়ে নিতে পারে, আপনার পলিটিক্যাল রাইটও কেড়ে নিতে পারে,
আপনার সরকারি সুযোগ সুবিধা থেকে সমস্ত জিনিস থেকে আপনার হাত থেকে কেড়ে নিতে পারে। তার ক্ষেত্রে আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা আগামী দিনে তাদের কি সেফগার্ড থাকবে, সেটা আমাদের সবারই এটা রেসপন্সিবিলিটি আছে। সেটা শুধু পার্টিকুলার একটা কমিউনিটি না, হোল আমাদের যারা সিটিজেন আমরা সবাই আমাদের রেসপন্সিবিলিটি বলে আমরা মনে করি। তার জন্য আজকে এই পবিত্র হাউজের মধ্যে আমাদের অপিনিয়ন সেটাই আমাদের রাজ্য সরকারের কাছে। আগামী দিনে আমাদের এই ইলিগাল ইমিগ্রেন্ট সেটাকে কিভাবে বন্ধ করা যায়, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশ থেকে যারা আসছে বা বাংলাদেশে যারা আছেন এখন তারাও একটা পরিস্থিতিতে এমন জায়গাতে তারাও একটা রিয়েলাইজ করার একটা সময় এসেছে যে ত্রিপুরার মধ্যে একটা সেফগার্ড নেই। সেরকম পরিস্থিতি যদি বিগত সময়ে করতো আজকে এই প্রশ্নগুলি এই ডিসকাশনগুলি এই পবিত্র হাউসে আজকে এই ইস্যুগুলি আজকে ডিসকাশন হতো না। তাই আমাদের সেটা দুর্ভাগ্য যারা রাজনীতি করেন শুধু ভোট ব্যাংক, ভোট পাওয়ার জন্য এবং শুধু বিধায়ক যে কোনো নির্বাচনে শুধু নির্বাচিত হওয়ার জন্য সেই মানসিকতা নিয়ে বিগত সময়ে কাজ করেছে, সেটা আমাদের আজকে সেটা তার প্রতিফলন আমরা আজকে ভুগতে হয়েছি। তাই আমাদের সেটাই আমাদের আবেদন আজকে আপনার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে সেটাই আবেদন থাকবো যে ইলিগাল ইমিগ্রেন্ট সেটা আমাদের অত্যন্ত সকলেই কর্তব্য সেটাকে বন্ধ করা। থ্যাংক ইউ। মাননীয় চেয়ারম্যান সাহেব, আজকে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের যে কলিং অ্যাটেনশনের উত্তরে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের রাজ্য সরকারের কি স্ট্যান্ড ক্লিয়ারলি কিন্তু বলেছে। তারপরও অনেক কিছু প্রশ্ন আসছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ দেব আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বন দপ্তর এবং অন্যান্য দপ্তরের শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়কে। উনি কিন্তু স্পষ্টতার সাথে এবং কোনো রকম কোনো জায়গার মধ্যে আমরা বলতে পারবো না যে কোনো কনফিউশন আছে। এই যে বিষয়টা যে বলছে এই যে সিএ নিয়ে, আমি ওনাকে ধন্যবাদ দেব এই কারণে উনি খুব পরিষ্কারভাবে বলেছেন। আমরা 6 শিডিউলের কথা যদি বলি, সেখানে টোটাল যে এরিয়া 7,132.56 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ এই ত্রিপুরার 68% হচ্ছে এডিসি এলাকা, 68% অফ দ্য স্টেট, অর্থাৎ নন এডিসি এলাকা হচ্ছে অনলি 32%। এখন বিষয়টা হচ্ছে যে সিএ এবং মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা একটা জিনিস খুব সুন্দর বলেছেন যে একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতিত যারা বাংলাদেশ, এটাকে শুধু ত্রিপুরার জন্য বলা হয়নি, সারা ভারতবর্ষের কথা চিন্তা করে বলা হয়েছে যে একটা হচ্ছে নির্যাতিত যারা আছেন সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘু কোথায়, এবং সংখ্যালঘু কারা, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, যারা এখানে নির্যাতিত, তারা যদি ভারতবর্ষে আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট না, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আর যারা এই ধরনের নির্যাতিত সদস্যরা যারা আসবেন তাদের কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু কনফিউজ, এবং এখানে স্পষ্টতার সাথে আমার মনে আছে সিএ নিয়ে যখন দিল্লিতে এই বিষয় নিয়ে চারিদিকে উত্তাল, অনেকে আছে কিছুটা বুঝে কিছুটা হাফ বুঝে, আবার এইরকম বুঝার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনও সংগঠিত হয়েছে। এবং সুপ্রিম কোর্ট সিএ অ্যাক্টকে কিন্তু স্টে অর্ডার দেয়নি, সিএ কে কিন্তু বলেনি না এটা পারো না, কিন্তু অনেকগুলো কিন্তু পিটিশন সেখানে করেছে এই নাগরিকত্বর বিষয় নিয়ে। সেটা এখনো কিন্তু প্রিজুডিস, কিন্তু আমি বলবো প্রিজুডিস, এখানে আমরা আলোচনা করতে গেলে কিন্তু 10 বার চিন্তা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে এই বিষয়ে এই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এ যেটা হয়েছে, এবং সেটা কি 1955-এর যেটা সংশোধন করে, সেখানে কি বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2014, ইফ আই এম নট রং, এভরিবডি নোজ ইট, আমরাও ধরে নিয়েছিলাম
যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা নির্যাতিত সংখ্যালঘুরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, চলছিল। এখন আবার সেদিন আমরা দেখলাম কবে যে 31 ডিসেম্বর 2014 থেকে বাড়িয়ে 3রা সেপ্টেম্বর 2025 আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আরেকটা নোটিশ জারি করেছে কি, যে সেটা এখন 31 ডিসেম্বর 2000 থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত করেছে। যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী, যে আমিও পারবো না, আপনারাও কেউ পারবো না, যদি দিল্লির থেকেই ডিসিশন হয়, এটা একটা জিনিস। কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আমাদের বুঝতে হবে, ইলিগাল মাইগ্রেন্ট যদি হয়, অ্যাকসেপ্ট এই সংখ্যালঘু যারা আছে তাদের বাদ দিয়ে ওখানকার সংখ্যালঘু, তারা কিন্তু তাদের বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা হচ্ছে মুদ্রা, আমাদের এগুলো সেপারেট করে চিন্তা করতে হবে। আর কোনো অবস্থায় এখানে আমার মাননীয় মন্ত্রী শুক্লা চন্দ্রবাতিয়া বলেছেন যে আমারও মনে আছে সেখানে যখন প্রথম সিএ বিষয়ে আলোচনা হচ্ছিল, প্রায় হচ্ছিল, এখান থেকে কেসও হয়েছে, সেখানে বলা হয়েছে 6 শিডিউলে এটা অ্যাপ্লিকেবল না, 6 শিডিউলে এটা অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ 68% যে জায়গা আছে আমাদের এই ত্রিপুরার যে এডিসি এলাকা, সেটা এখানে লাগু হবে না। যদিও আমরা সবাই জানি যে 6 শিডিউলেও কিন্তু, যদি আমি বলি যে বাঙালিরাও কিন্তু এখানে থাকে, এমন না যে 6 শিডিউলে বাঙালিরা নেই, বাঙালিরা এখানে আছে বলে 3টা রিজার্ভ সিটও কিন্তু এখানে আছে, ইফ আই এম নট রং। 3টা এডিসির যে আমাদের এখানে এমডিসি সেখান থেকে আসে। কাজে এইগুলো নিয়ে কনফিউজ করার মধ্যে আমার মনে হয় আমাদের ক্লারিফিকেশন খুব প্রয়োজন। আমাদের যদি ভালোভাবে চলতে হয়, আমাদের মধ্যে নিজেরাই কনফিউশনের মধ্যে থাকে, সেটাকে কিন্তু আমাদের মেনে নিতে হবে। আমি মনে হয় এই বিষয়টা আমাদের আজকে ভালো হয়েছে এখানে আলোচনাটা হওয়াতে, এবং আমি আশা করি বিষয়টাকে বাস্তবের সাথে মিলিয়ে আমাদের চলা উচিত। এটা আননেসারি একটা কনফিউশন না করে, যেটা যা তাই শুনতে হবে, যেটা যা ভাবতে হবে, যাই করি না কেন এটা সংশোধন করার ক্ষমতা এই রাজ্যেরও নেই। দিল্লির সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডিসিশন নিয়েছে, অনেক চিন্তা ভাবনা করে। তো সেই বিষয়টা এখানে আজকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেব আপনাকে আমি ধন্যবাদ দেব যে আপনি অ্যালাউ করেছেন, সবাইকে কিন্তু আপনি অ্যালাউ করেছেন, এবং সবাইকে এই আলোচনার জন্য এই বিধানসভার পবিত্র বিধানসভার মধ্যে ইট ওয়াজ নিডেড অ্যান্ড নিড অফ দ্য আওয়ার। আমি বলবো যাই আলোচনা হয়েছে, আই থিঙ্ক এভরিবডি উড বি স্যাটিসফাইড। থ্যাংক ইউ, নমস্কার। সবার পরবর্তী কার্যসূচি হলো একটা সূত্র, যারা বাংলাদেশে নির্যাতিত হয়ে ভারতবর্ষ বা ত্রিপুরায় যারা আছেন, তারা কি এখানে রিপোর্ট করছেন যে আমরা বাংলাদেশে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আছে? দেখা যাবে, ডিসকাশন হবেই। রাত হয়ে গেছে, কিন্তু একটা বিষয় এর বাইরে জনস্বার্থে ডিটেলস কথা বললো, একটা মিনিট, এর বাইরে আর এই জনস্বার্থে ডিটেলস মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রীর নজরে একটা বিষয় আপনার মাধ্যমে। আরে এটা কথা নাকি এখন নর্মাল বিজনেস, 1 মিনিট, নর্মাল বিজনেস 8টা বাজবে, নর্মাল বিজনেস 8টা বাজবে, 1 মিনিট। রেল সম্পর্কে আমাদের আগরতলা ধর্মনগর যে লোকেল ট্রেনটা ওই 5:55 যেটা ধর্মনগরের যায়, রাত্র 10:30টায় পৌঁছে, আর সকালবেলা ভোরবেলা যে ট্রেনটা 5:40 ছাড়ে। তো বিশেষ করে ধর্মনগর স্টেশন থেকে কদমতলা ব্লক এলাকার দূরত্ব 12 থেকে 17 কিলোমিটার। তো দীর্ঘদিন থেকে একটা দাবি উঠছে, ওই এলাকার মানুষ ভোরবেলা যখন ওই স্টেশনে আসেন, যাত্রীরা আসেন, আপনি জিরো আওয়ার এলাকা করবেন, প্রত্যেক ঘন্টা আওয়ার করবেন, তারপরে নর্মাল বিজনেস গাড়ি ভাড়া যায়। ওই লাস্ট অফিসটা না, চোরাইবাড়ি মন্ত্রী হতে পারে না, এটা কি কথা? নর্মাল বিজনেস চলছে, পরবর্তীকালে তো সময় আছে, দেখা যাবে। লাস্ট অফিসটা চোরাইবাড়ি যদি করা যায় সীমান্ত এলাকায়, মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রীর নজরে বিষয়টা নিতে চাই, এটা করা যায় কিনা। আমাদের মাননীয় বিধায়ক জিজ্ঞেস করেছেন যারা নির্যাতিত হয়ে এসেছেন তাদের কত সংখ্যা আমাদের এখন পর্যন্ত
এখানে ফর্ম ফিল আপ করা হয়, ওটার উত্তরটা 2 লাইনেই তো দেওয়া যায়, এটা 1 মিনিটও লাগবে না স্যার। আমি একটা জিনিস বুঝি না, রাগ করেন না। না স্যার, রাগের এখানে না, আমি রাগের কথা বিষয় না, শুনুন। স্যার। আরে এখানে রাগের এটা হলো কি কলিং অ্যাটেনশন। আমার মনে হয় এই হাউস যতদিন যে সৃষ্টি হয়েছে একটা কলিং অ্যাটেনশনে এত যদিও গুরুত্ব, প্রত্যেক কথার উত্তর দেবে চিফ মিনিস্টার। আমি তো ডিটেলস রিপ্লাই, এটা কি বলবো আমি জানি না। তাহলে আপনাদের নতুন এই করে চিন্তা করা কথাটা তো ডিসকাশনের মাধ্যমে উঠেছে না, কারণ হয় না রে ভাই। নির্যাতিত এটা তো অর্ধেকে উঠেছে। আর উনি কিভাবে উত্তর দেবে এটা? পার্সোনালি বলুন না, হাউসে না বলে তো জিজ্ঞেস করতে পারেন। অনেক বিষয় আছে যেগুলি পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। সময় নষ্ট হচ্ছে তো। না না, আমরা যদি প্রশ্ন করি প্রশ্ন ডিসঅ্যালাউ হয়ে যায়, এভাবে হয় না। আমরা যদি প্রশ্ন করি, এই প্রশ্নটা যদি আমরা প্রশ্ন করে পাঠিয়ে দেই ডিসঅ্যালাউ হয়ে যায়। আর এর জন্য আমরা আজকে আপনার মাধ্যমে মাননীয় চিফ মিনিস্টারের কাছে জানতে চাই যে কতটুকু নির্যাতিত বাংলাদেশি আমাদের ত্রিপুরা রাজ্যে এসেছেন, মানে সিটিজেন। ঠিক আছে, এই তথ্য দিতে পারবে? করতে হলে দেখা যাবে। চিফ মিনিস্টার ওই তথ্য দিতে পারবে করে রেডিমেড? বারবার উত্তর দিচ্ছেন চিফ মিনিস্টার। রেডিমেড পারেনি এর উত্তর দিতে? স্যার আরে ভাই, আপনি তো মিনিস্টার, আমরা চাইছি এর উত্তর দিতে পারবে? আমরা চাইছি না, না, approximate, আমরা একদম চাইছি। এসব তো আলাদা। আমরা পারলে আমি জানি না। এটা যদি বলে দেন তাহলে আমরা খুব খুশি হব। কতজন নির্যাতিত আমাদের এটা অ্যাপ্লাই করেছে, অথবা ইমিডিয়েটলি যদি দিতে না পারেন আমাদের আমরা জিনিসটা কি, জিনিসটা অনেকগুলো জিনিস চলে এসছে, কিন্তু উদ্দেশ্য হলো রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ এবং উদ্যোগ নেওয়া সম্পর্কে এই বিষয়টা। কিন্তু আমরা কিন্তু সিএ আনছি, Yes, sir. এডিসি এনেছি, We are- এসআইআর। এটার মধ্যে এখন বলবে কতজন এসছে, বলতে পারবে অ্যাপ্লাই করেছে, উনি বলতে পারবে? আচ্ছা ঠিক আমি আছে। জানি না। প্রশ্নটা হলো রাজ্য অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারের কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ কি? স্যার সংখ্যায় না না, না। বললেও, সংখ্যায় একটু- না বললেও অ্যাটলিস্ট একটু মাননীয় সদস্য একটু রাখুন, আমি বলছি প্রশ্নটা কি ছিল। রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ। পদক্ষেপ তো বারবার বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। পদক্ষেপ কি কি নেওয়া হয়েছে বারবার বলছেন। তো যত প্রশ্ন করবেন সবগুলির কি উত্তর দিতে হবে নাকি? ঠিক আছে, পরবর্তীকালে হবে। আমি নেক্সট বিজনেসে যাচ্ছি। দেখুন অনেক বিজনেস রয়ে গেছে, কিন্তু অনেক বিজনেস রয়ে গেছে। সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপোন্ড আনস্টার্ড কোয়েশ্চেনের উত্তরপত্র সবার টেবিলে পেশ করা। ত্রয়োদশ বিধানসভা 7ম অধিবেশনে পোস্টপোন্ড আনস্টার্ড কোয়েশ্চেন